আমার এই ছোট্ট ইতিহাস কুটিরে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি এবং সেটি হলো আজকের বুক রিভিউ নয়, আজকে আমরা সরাসরি কীভাবে ক্লাস করানো হয় এবং ছাত্রছাত্রীদেরকে উপযোগী পাঠ প্রদান করা হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং ছাত্রছাত্রীদেরকে তাদের মতো করে কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয় এবং সেই বিষয়টিকে নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা ইউরোপের ইতিহাসের একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি নবম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং স্নাতক বা বিএ ক্লাসের ছাত্রছাত্রীদেরকেও সমান উপযোগীভাবে কিন্তু কাজে লাগতে পারে। তাহলে দেখে নিন বিষয়টি আজকে। যে কি না শ্রেণী, কি পাঠ আছে না বিশ্ব ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ বলে তোমাদের একটা পাঠ আছে বা পড়া আছে, তাই তো? আছে তো? হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ বলে একটা তোমাদের পাঠ আছে, সেই পাঠটা কিন্তু আজকে পড়ানো হবে। তাহলে বিষয় হচ্ছে কি না বিষয়, কিসের ক্লাস চলছে এটা? ইতিহাস ক্লাস। হ্যাঁ, একদম। তাহলে আজকের পাঠ হবে কি? আজকে আমরা কি পড়ছি না আজকের পাঠ হচ্ছে কি বললাম, প্রথম বিশ্বযুদ্ধ, তাই তো? প্রথম বিশ্বযুদ্ধ নামটা শুনেছো এর আগে? হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের উদ্ভব এবং বিশ্ব রাজনীতি। তাহলে কি বললাম না প্রথম বিশ্বযুদ্ধের উদ্ভব এবং তৎকালীন বিশ্ব রাজনীতি, কিভাবে প্রথম বিশ্বযুদ্ধটার উদ্ভব হলো এবং সেই উদ্ভবের পেছনে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল। ঠিক আছে, এর পূর্ববর্তী স্তরে আমরা কি পড়েছিলাম, মানে আগের দিন আমরা কি পড়েছিলাম না ইতালি এবং জার্মানির ঐক্য আন্দোলন। এবং জার্মানির ঐক্য আন্দোলনে আমরা কি দেখেছিলাম না আমরা দেখেছিলাম বিসমার্কের নেতৃত্বে, অটো ভন বিসমার্ক কে ছিলেন না জার্মানির প্রধানমন্ত্রী, এবং সেই জার্মানি অর্থাৎ জার্মানির পূর্ব নাম ছিল প্রাসিয়ার প্রধানমন্ত্রী বিসমার্কের নেতৃত্বে জার্মান যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল, সেই বিভক্ত জার্মানি কি হচ্ছে না ঐক্য আন্দোলনের মাধ্যমে জার্মানি নাম হয় এবং একীকরণ হয়, তাই তো? এটা আমরা পড়েছিলাম তো? ঠিক আছে, তাহলে এর আগে আমরা যে পড়েছিলাম জার্মানি ঐক্য আন্দোলন, তাহলে বলো দেখি, আমি এইমাত্র তোমাদেরকে বললাম, পলাশ বলো তুমি, যে এই প্রাসিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ছিল? হ্যাঁ, জোরে বলো, আসতে বল না, জোরে বলো। হ্যাঁ, বিসমার্ক ছিল, একদম বিসমার্ক। এই বিসমার্ক এবং জার্মানির ঐক্য আন্দোলন এর আগের দিন পড়েছিলাম। তাহলে ঠিক তারপর থেকে আমরা দেখতে পাবো এই জার্মানির ঐক্য আন্দোলন থেকেই বিশ্বযুদ্ধের কিন্তু একটা দামামা বেজে ওঠে। তাহলে আজকে আমরা পড়বো এই প্রথম বিশ্বযুদ্ধ এবং তৎকালীন বিশ্ব রাজনীতি। তা প্রথম বিশ্বযুদ্ধ কেন বলছি এবং তৎকালীন বিশ্ব রাজনীতি কেন বলছি, এটা কি তোমরা বুঝতে পারছো? কি রাহুল, বুঝতে পারছো? বুঝতে পারবে না, আমি তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি, আমরা ভালো করে পড়বো তবে তো বুঝতে পারবো, তাই তো? একদম। তাহলে আমরা প্রথমেই আমরা দেখবো কি না এই বিসমার্কের নেতৃত্বে কি হয়েছিল না সেডানের যুদ্ধ হয়েছিল। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1871। এবং সেই সেডানের যুদ্ধে বিসমার্কের নেতৃত্বে প্রাসিয়া কাকে পরাজিত করেছিল না ফ্রান্সকে। আমরা সংক্ষিপ্ত লিখছি ফ্রান্সকে। এবং কিসের সন্ধির মাধ্যমে না ফ্রাঙ্কফুর্টের সন্ধির মাধ্যমে। ফ্রাঙ্কফুর্টের সন্ধির মাধ্যমে কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1871। তাহলে কি বললাম, সেডানের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল বলো সোনামণি? 1871 খ্রিস্টাব্দে। হ্যাঁ, ঠিক বলেছো। এবং ফ্রাঙ্কফুর্টের এই সেডানের যুদ্ধের যে সন্ধিটা হয়েছিল কি না সন্ধিটা হয়েছিল ফ্রাঙ্কফুর্টের সন্ধি, তাই তো? কত খ্রিস্টাব্দে হয়েছিল না 1871 খ্রিস্টাব্দে হয়েছিল, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আমরা দেখব এইভাবে কিভাবে
এই সেডানের যুদ্ধ এবং ফ্রাঙ্কফুর্টের সন্ধির মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধের বীজ লুকিয়েছিল। এবং আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, উপস্থাপন করার চেষ্টা করব যে এর মধ্য দিয়েই কি হয়েছিল না প্রথম বিশ্বযুদ্ধ আস্তে আস্তে তৈরি হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের একদম শেষ পর্যন্ত একটা বিরাট বড় বিশ্বব্যাপী বিশ্বগ্রাসী সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়েছিল এবং সারা সমগ্র বিশ্ব এই প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তাহলে আমি বলছি, অর্থাৎ এই ফ্রান্সকে যে বিসমার্ক সেডানের যুদ্ধে পরাজিত করলো 1871 খ্রিস্টাব্দে, ফ্রান্স পরাজিত হলো এবং বিসমার্কের নেতৃত্বে জার্মানি কি হলো না ঐক্যবদ্ধ হলো এবং জার্মান রাষ্ট্রে পরিণত হলো। তাহলে ফ্রান্স পরাজিত হয়েছে, ফ্রান্স কি জার্মানিকে ছেড়ে দেবে? কেউ যদি তোমার সাথে মারপিট করে পরে তুমি কি তাকে ছেড়ে দেবে? না, একদমই ছাড়বে না। ফ্রান্স প্রতিশোধ নিতে চাইছে কাকে? না জার্মানির উপর। এই জন্য জার্মানি কি করছে না ঠিক এর পরে 1873 তিন সম্রাটের সন্ধি, তিন সম্রাটের সন্ধির মাধ্যমে কি করছে না জার্মানি আরো দুটি রাষ্ট্রকে নিজের আওতাভুক্ত করছে এবং বিশ্ব রাজনীতিতে সমগ্র বিশ্বে ফ্রান্সকে মিত্রহীন করে রাখছে, ফ্রান্স যাতে না বন্ধু না পায়। তাহলে কি করছে না জার্মানি কাকে নিয়ে করছে না অস্ট্রিয়াকে নিয়ে করছে এবং রাশিয়াকে নিয়ে করছে। তাহলে কি হচ্ছে না তিন সম্রাটের সন্ধি হচ্ছে 1873 খ্রিস্টাব্দে। এবং আরেকটা বিষয় 1878 খ্রিস্টাব্দে ঠিক কি হচ্ছে না বার্লিন চুক্তি হচ্ছে এবং এই বার্লিন চুক্তিতে কি হচ্ছে না বিসমার্ক, বিসমার্ক কি বলেছিলাম কে? জার্মানির প্রধানমন্ত্রী। সেই বিসমার্ক কি করছে 1878 খ্রিস্টাব্দে একটা বিশ্ব সম্মেলন হচ্ছে যাকে আমরা বার্লিন সম্মেলন বলছি। সেই সম্মেলনে কি হচ্ছে সমস্ত দেশকে নিয়ে, রাশিয়া সেখানে আছে, ইংল্যান্ড সেখানে আছে, সমস্ত দেশকে নিয়ে ফ্রান্স যাতে পরবর্তীকালে জার্মানিকে পরাজিত করতে না পারে তার জন্য কি করছে না তার জন্য একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছে 1878 খ্রিস্টাব্দে। এবং ঠিক তারপরের বছরে আমরা দেখতে পাচ্ছি 1879 খ্রিস্টাব্দে একটা আরো এর সুরক্ষার জন্য বিসমার্কের নেতৃত্বে জার্মানি কি করছে না দ্বিশক্তি চুক্তি করছে এবং জার্মানি সেখানে কাকে নিচ্ছে না ইতালিকে নিচ্ছে এবং অস্ট্রিয়াকে নিচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে না এই তিন সম্রাটের সন্ধিতে যেহেতু রাশিয়ার সঙ্গে ইতালির কি হচ্ছে না একটা ক্ল্যাশ ছিল, এর পূর্ববর্তী যদি আমরা দেখি যে পূর্বাঞ্চলের সমস্যাতে, অর্থাৎ ইতালির সঙ্গে যেহেতু রাশিয়ার একটা ক্ল্যাশ ছিল, একটা ঝগড়াঝাটি ছিল, তাই জন্য এই দ্বিশক্তি চুক্তিতে কি হচ্ছে না রাশিয়া বেরিয়ে যাচ্ছে বলে সেখানে ইতালিকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে না তিন সম্রাটের চুক্তি, বার্লিনের চুক্তি এবং 1879 দ্বিশক্তি চুক্তি। এবং এর পরবর্তীকালে আমরা আরো দেখতে পাচ্ছি 1882 তে কি হচ্ছে না ত্রিশক্তি মৈত্রী করে কি হচ্ছে না জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি যাতে সারা জীবনে কোনোদিন ফ্রান্স যাতে জার্মানিকে প্রতিশোধ নিতে না পারে তার জন্য কি হচ্ছে একেবারে ত্রিশক্তি চুক্তি করে যাচ্ছে দেখা যাচ্ছে। এবং রাশিয়া তো এখান থেকে বাদ চলে গেল, যেহেতু ইতালির সঙ্গে রাশিয়ার একটা ঝগড়া আছে, বিবাদ আছে, এই জন্য কি হচ্ছে বিসমার্ক আলাদাভাবে রাশিয়াকে বন্ধুত্ব করার জন্য কি করছে 1887 খ্রিস্টাব্দে রিইন্সিওরেন্স চুক্তি করছে। ঠিক আছে, এরপরে আমরা দেখছি কি হচ্ছে না বিশ্ব রাজনীতিতে ফ্রান্স পুরোপুরি কি হচ্ছে না মিত্রহীন, বন্ধুত্বহীনতায় ভুগছে এবং জার্মানি একটা নিজের শক্তিশালী প্রাচীর দখল করে নিয়েছে এবং গড়ে তুলেছে। এর ফলে তারা কোনো যুদ্ধের ভয় নেই। ঠিক এই সময় দেখা যাচ্ছে 1890 খ্রিস্টাব্দে জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়াম কাইজার বিসমার্কের পদচ্যুতি ঘটাচ্ছে, অর্থাৎ বিসমার্ককে আর পছন্দ হচ্ছে না, তাকে পদচ্যুতি করিয়ে ফেলছে, অর্থাৎ তাকে পদ থেকে সরিয়ে দিচ্ছে। কেননা বিসমার্ক কি বলেছিল না বিসমার্ক বলেছিল যে জার্মানি একটি পরিতৃপ্ত দেশ এবং জার্মানির যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখা যাচ্ছে সম্রাট দ্বিতীয় উইলিয়াম কাইজার সেখানে কি বলছে না
সেই সময়তে আমরা জানি যে ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, ফ্রান্স সমগ্র বিশ্ব রাজনীতিতে উপনিবেশ স্থাপন করেছে, কিন্তু জার্মানি তখনও উপনিবেশ স্থাপন করতে পারেনি। তাই জন্য কি বলছে উইলিয়াম কাইজার, বলছে যে জার্মানিও সূর্যের নিচে দেশে বসবাস করে এবং তারও বিভিন্ন বিশ্বব্যাপী উপনিবেশ স্থাপন করার কি আছে না অধিকার আছে। তাই জন্য বলছে যে জার্মানিকে সমস্ত দেশের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং উপনিবেশ স্থাপন করতে হবে। এর ফলে কি হচ্ছে 1890 খ্রিস্টাব্দে বিসমার্কের পদচ্যুতি করতে হচ্ছে এবং এর ফলে কি দেখা যাচ্ছে না বিসমার্ক যে জার্মানিকে যে একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করে ফেলেছিল, সেই বলয়টা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এরপরে কি হচ্ছে না এরপর আমরা দেখতে পাচ্ছি 1894 খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে রাশিয়া যুক্ত হচ্ছে এবং যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে না দীর্ঘদিনের ফ্রান্সে একাকিত্বতে ভুগছিল, একটা ভয়ে ভুগছিল, সেই একাকিত্বের অবসান ঘটছে এবং রাশিয়া এবং ফ্রান্স বন্ধুত্ব সুলভ একটা ব্যবস্থা তৈরি করছে। এবং আরো পরে আমরা দেখতে পাচ্ছি 1802 খ্রিস্টাব্দে কি করছে না ইংল্যান্ডের সঙ্গে জাপান কি করছে না একটা চুক্তি করছে, ইঙ্গো চুক্তি করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পূর্ব এশিয়া, জাপান কোথাকার দেশ না এশিয়ার দেশ, পূর্ব এশিয়ার দেশ, এবং ইংল্যান্ড কোথাকার দেশ ইউরোপের দেশ, যাতে পূর্ব এশিয়াতে রাশিয়া কোনোভাবেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, বড় হয়ে উঠতে না পারে। তাই জন্য জাপানের সঙ্গে ইংল্যান্ড কি করছে চুক্তি করছে। এরপর আবার দেখছি 1804 খ্রিস্টাব্দে সেই চুক্তিতে ইংল্যান্ডের সাথে রাশিয়া যুক্ত হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে ইংল্যান্ড, রাশিয়া, জাপান সবাই মিলে জার্মানিকে চেপে ধরার চেষ্টা করছে। আর সেই জার্মানি তখন কি করছে না কখনো ইংল্যান্ডের যে উপনিবেশ ভারতবর্ষ সেখানকার হস্তক্ষেপ করার চেষ্টা করছে, কখনো তুরস্ককে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং কখনো আগাদিতে মরক্কোতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। কেন না উপনিবেশ স্থাপনের জন্য। এবং দেখা যাচ্ছে জার্মান উপনিবেশ স্থাপন করতে গেলে ইংল্যান্ড, ফ্রান্স ভয় পাচ্ছে এবং তারপর দেখা যাচ্ছে 1807 খ্রিস্টাব্দে ত্রিশক্তি আঁতাত নামক একটি চুক্তি হচ্ছে এবং সেই চুক্তিতে কে থাকছে না ইংল্যান্ড, রাশিয়া এবং ফ্রান্স। এর ফলে দেখা যাচ্ছে সমগ্র বিশ্ব রাজনীতি বিবেদমান দুটো শিবিরে, যে শিবির 1882 সালে গড়ে উঠেছিল এবং সেই শিবিরের সঙ্গে 1907 খ্রিস্টাব্দে, সরি এটা ভুল বললাম, 1907 খ্রিস্টাব্দে ত্রিশক্তি আঁতাত এই দুটো বিবদমান দুই শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যখন এই যে বিবদমান দুই শিবিরের মধ্যে একটা ঘাত প্রতিঘাত চলছে, ঠিক সেই সময় 1814 খ্রিস্টাব্দের 28 জুন আমরা কি দেখছি না অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ তিনি তার পত্নী সোফিয়াকে নিয়ে কোথায় যাচ্ছে না সেরোজাবো শহরে যাচ্ছে এবং সেটি প্রাসিয়া দেশে অবস্থিত ছিল এবং সেখানে গিয়ে ব্ল্যাক হ্যান্ড নামক একজন মানুষের হাতে বা আততায়ীর হাতে মৃত্যু হচ্ছে তার এবং সে হত্যা হচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে যাকে আমরা বলছি যে সেরোজাবো হত্যাকাণ্ড। এবং যেই না এই হত্যাকাণ্ড হলো অস্ট্রিয়া কি করলো না অস্ট্রিয়া তার যুবরাজের মৃত্যুর জন্য কি হচ্ছে না সার্বিয়ার কাছে চরমপত্র পাঠাচ্ছেন এবং সেই চরমপত্র না মেনে নেওয়ায় 28 জুলাই কি হচ্ছে না 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হচ্ছে এবং সেই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি অস্ট্রিয়ার পক্ষে যোগ দিলে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া সহ ত্রিশক্তি আঁতাতের সমগ্র শক্তিগুলি সার্বিয়ার পাশে এসে দাঁড়াচ্ছে এবং এর ফলে বিদ্যমান দুই শিবিরের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। এবং এক্ষেত্রে অনেক ঐতিহাসিক কি বলেছে না এই প্রথম বিশ্বযুদ্ধ হঠাৎ করে হয়নি, যেমন ডেভিড টমসন তার ইউরোপ সিন্স নেপোলিয়ান গ্রন্থে কি বলেছিলেন যে বিভিন্ন কারণের সমন্বয়ে কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ গড়ে উঠেছে। জন ফে দ্য অরিজিন অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থে কি বলেছে যে কোনো একটি দেশের কোনো কিন্তু দোষ নেই, সমগ্র পরিস্থিতি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল।
তাহলে বলো তো, তোমাদেরকে যে পড়ালাম এই মাত্র, যে এই 1863 আঁতাত কবে হয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছো, ত্রিশক্তি আঁতাত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। এবং ত্রিশক্তি মৈত্রী কবে হয়েছিল? বলো দেখি পলাশ। হ্যাঁ, 1882 খ্রিস্টাব্দে। ঠিক 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 ঠিক। তাহলে এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা লিখে নেবে, এবং লিখে নিয়ে পরের দিন কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ধরবো, সব করে লিখে নাও। এবং এই বিষয়টা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, পরের দিন তোমাদেরকে কোন ঘটনা সময় হয়েছিল সেটা কিন্তু আমরা আবার আলোচনা করব, তোমাদেরকে জিজ্ঞাসা করব। সুতরাং এটা সবটা তোমরা লিখে নাও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।